নতুন বছর আর 2025 সালের শুরুর দিকেই মার্চ এপ্রিল মাসের দিকে হতে পারে ব্রিগেড সমাবেশ। সিপিআইএম তবে সরাসরি ব্রিগেডের ডাক দিচ্ছে না। কৃষক, শ্রমিক, খেত মজুর তারা নেতৃত্বে থাকবে, তারা দায়িত্বে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে কৃষক, শ্রমিক, খেত মজুর ইউনিয়নদের বিশেষ গুরুত্ব কেন? কৃষক, শ্রমিক, খেত মজুররা কোথাও গিয়ে মুখ ফিরিয়েছে সিপিআইএমের দিক থেকে, এমন কিন্তু গুঞ্জন রয়েছে রাজনৈতিক মহলে। সেই কারণেই কিন্তু বারবার তাদের এই হাট। সেই কারণেই এই কৃষক, শ্রমিক, খেত মজুরদের বিশেষ গুরুত্ব দেওয়া। আমার সঙ্গে এই নিয়ে আলোচনায় আমার সহকর্মী পঞ্চানন পোদ্দার রয়েছে। তোমার কি মনে হয়, সত্যি কি তাই? মানে এই কারণেই কি কৃষক, শ্রমিক, খেত মজুর ইউনিয়নদের বিশেষ গুরুত্ব দেওয়া? দেখো, সিপিআইএম সারা জীবন শ্রমিক কৃষকের কথা বলেছে। শ্রমিকের সিপিআইএমের যে সিপিআইএম না, গোটা পৃথিবীর কমিউনিস্টদের সাইন হচ্ছে কাস্তে এবং হাতুড়ি। তারাটাকে অ্যাড করলে সেটা সিপিআইএম হয়ে যায় বা ইলেকশন সিম্বল বলে। পৃথিবীর সমস্ত কমিউনিস্টরাই তাই। তার মানে এটা বেসিক ব্যাপার হচ্ছে কমিউনিস্ট পার্টি কৃষক এবং শ্রমিকদের পক্ষে থাকবে। কারণ পৃথিবী যতই বড় হোক, যতই বদলা, কৃষককে প্রয়োজন এই পৃথিবীর। এই সমাজকে এগিয়ে থাকতে গেলে, এই পৃথিবীটাকে আরেকটু সুন্দর করতে গেলে কৃষককে আসতে হবে এগিয়ে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে যতগুলো বদল হয়েছে তার মূল কাণ্ডারি কৃষকরা। কংগ্রেস শাসন বলা ভুল হবে, অপশাসন, বিশেষ করে সিদ্ধার্থ শঙ্কর রায় জামানার এই অপশাসন দূর করে বামফ্রন্ট জামানার যে শুরুটা হলো, সেই শুরুতে যারা শুরু করেছিল তার নেতৃত্ব দিয়েছিল সেই কৃষকরাই। একটা নকশালবাড়ি আন্দোলন, একটা তেভাগা আন্দোলন, একটা খাদ্য আন্দোলনে যারা লড়াই করেছিল তারা শ্রমিক এবং কৃষক, মূলত কৃষক। তো কৃষকরাই বারবার বদলেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস। সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড়, কৃষকরাই বদলেছে, শ্রমিকরাই বদলেছে ইতিহাস। বুদ্ধবাবুর শেষ জামানার দিকটা থেকে সিপিআইএম আস্তে আস্তে মধ্যবিত্ত হতে শুরু করে বলে এক শ্রেণীর রাজনৈতিক বিশেষজ্ঞ, সাংবাদিক এরা মনে করে। কারণ এই মধ্যবিত্ততার শুরুর ফলে সিপিআইএম ক্রমশ আস্তে আস্তে এলিটিস্ট হয়ে যাচ্ছে। সিপিআইএমের ওপর তলাটা, নেতা নেতৃত্বরা তৈরি হচ্ছে। যাদবপুর প্রেসিডেন্সি, জেএনইউ, এরকম বড় বড় জায়গার প্রচণ্ড মেধাবী স্টুডেন্টরা এখানে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু কৃষক যে নেতৃত্ব আছে, কৃষক নেতৃত্ব জায়গা পাচ্ছে না। ধরো একটা হান্নান মোল্লা আছে সিপিআইএমে, তাকে আমরা কজন চিনি, কজন দেখতে পাই হান্নান মোল্লাকে। অথচ এই হান্নান মোল্লা যখন কৃষক আন্দোলন হলো দিল্লিতে, একটা কৃষক আইন প্রত্যাহার করতে বাধ্য হলো নরেন্দ্র মোদীর সরকার, তাতে কিন্তু বিরাট ভূমিকা নিয়েছিলেন হান্নান মোল্লা। আরও অনেকে নিয়েছিলেন, ওয়ান অফ দেম হচ্ছে হান্নান মোল্লা। তো কৃষকরা ব্রাত্য থেকেছে। সিপিআইএম প্রথম 2011-তে যাওয়ার পর তাদের মূল সমস্যা ছিল পাকা চুল। সবাই বলতো পাকা চুল কবে যাবে, বৃদ্ধতন্ত্র কবে যাবে। শিলাজিৎ গান গেয়ে ফেললো, কবে লাল হবে তোদের ঘুম পেয়েছে বাড়ি যা। তো ঘুম পেয়ে একটা সময় আস্তে আস্তে সিপিআইএমের একটা বিরাট অংশের নেতা নেতৃত্ব ঘুম পেল এবং বাড়ি চলেও গেল। আজকের দিনে বিমান বসু আর সে অর্থে তো সক্রিয় রাজনীতিতে বেশি থাকতে পারেন না বা থাকেন না। বুদ্ধবাবু চলে গিয়েছেন, সুভাষ চক্রবর্তী মারা গিয়েছেন। পাকা চুল বলতে সুজন চক্রবর্তী আছে, তিনি খুব একটা বৃদ্ধ নন। মোহাম্মদ সেলিম আছে, তিনি অতটা পাকা চুল তার নেই। কিন্তু ফোরফ্রন্টে আছে সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধর, শতরূপ ঘোষ, আরও অনেকে, পৃথাতা, ঐশী ঘোষ, এরকম অনেকে। তারাই নেতৃত্ব দিচ্ছেন। এবং মীনাক্ষী মুখোপাধ্যায়, এটা বলা উচিত সবার আগে। তো তারাই নেতৃত্ব দিচ্ছেন। গতবার ব্রিগেডের অন্যতম মুখ ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তো সব মিলিয়ে সিপিআইএম থেকে বৃদ্ধতন্ত্র প্রায় চলে গিয়েছে বলা যায়। বৃদ্ধতন্ত্রের কারণে সিপিআইএমের বয়স বেঁধে দেওয়া হয়েছে। প্রকাশ কারাত যে কারণে আর সাধারণ সম্পাদক হতে পারছেন না। এরকম অনেক কিছু ঘটছে সিপিআইএমে। কিন্তু এই ঘটনার ফলে যে নতুন নেতারা উঠে এলেন, শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধর, মীনাক্ষী মুখোপাধ্যায়, এদের এবং আরও অনেকে এসছেন, এরা মূল মুখ। যেহেতু আমরা সংবাদ মাধ্যমে এদেরকে দেখতে পাই বা আমরাও তাদের সাক্ষাৎকার নিই, তারা খুব একটা কেউই কৃষক শ্রমিক পরিবার থেকে আসেননি বা তারা কেউ শ্রমিক কৃষক নন। কিন্তু ওই যে বললাম, সিপিআইএমের যে অন্দরে যে যতগুলো গণসংগঠন আছে, তাদের ছাত্র সংগঠন আছে, তাদের কৃষক সংগঠন আছে, তাদের সব থেকে ছোটদের নিয়ে কিশোর বাহিনী আছে, তাদের মহিলা সংগঠন আছে, তাদের ক্ষেত মজুর সংগঠন আছে, এরকম অনেকগুলো সংগঠন আছে। এই সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্টলি যেটা দরকার ছিল যে শ্রমিককে ক্ষমতায় নিয়ে আসো, শ্রমিককে তুলে ধরো। আজকে যে গ্লোবালাইজড পৃথিবী,
পৃথিবী, যে গ্লোবালাইজেশনের কারণে শ্রমিকের সংখ্যাটাই মানে সংজ্ঞাটা বদলে গেছে। শ্রমিকের সংজ্ঞা বদলে গেছে। আজকে যতই হোক, এই যে ওলা উবেরের যে ড্রাইভারদের নিয়ে ইউনিয়ন তৈরি করছে সিআইটিইউ, তারপরে ধরো র্যাপিডো যারা চালায়, যারা খাবার ডেলিভারি করে, প্রত্যেককে নিয়ে সংগঠন তৈরি হচ্ছে, গিগ শ্রমিকরা। কিন্তু সংগঠন তৈরি করছে ইন্দ্রজিৎ দা, মীনাক্ষীদির মতো লোকজনেরা। কিন্তু একটা র্যাপিডো ড্রাইভারকে সিপিএমের নেতা হচ্ছে? একটা র্যাপিডো ড্রাইভার কি সেন্ট্রাল কমিটির মিটিং বা একটা বড় জায়গায় বলার সুযোগ পাচ্ছে? তাদের কথাগুলো হয়তো মীনাক্ষী মুখোপাধ্যায়কে বলছে তারা, কিন্তু তারা সরাসরি রিপ্রেজেন্ট করতে পারছে না। একজন কয়লাকর্মী শ্রমিক এখন আর সিপিআইএমের বড় নেতা হচ্ছে না। এই যে অনগ্রসর জাতি, পিছড়ে বার্গ যাদেরকে বলে ভারতীয় রাজনীতির, পিছড়ে বার্গের লোকদেরকে বিজেপির মতো দক্ষিণপন্থী দল তারা সামনে নিয়ে আসছে। কিন্তু কমিউনিস্ট পার্টির মতো দল, যারা দীর্ঘদিন লড়াই চালিয়ে গেছে এদের সম্পর্কে, এদের ব্যাপারে, এদের নিয়ে, তাদেরকে তারা ফোরফ্রন্টে আনতে পারছেন না। সেটা হয়তো বুঝতে পেরেছে বা প্রয়োজনীয়তা অনুভব করছে তারা, তার জন্যই ব্রিগেডটা ডাকলো তারা। ব্রিগেড তো এখন হওয়ার কথা নয়, প্রতি বছর তো ব্রিগেড হয় না। ব্রিগেড মূলত অন্তত বুদ্ধবাবু জমানার পর থেকে এমন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, ভোটের আগে একটা করে ব্রিগেড, একটা লোকসভার আগে একটা ব্রিগেড, একটা বিধানসভার আগে। অসম্ভব তো বা অস্বীকার করার মতো কিছু নেই। সত্যি তো 2026-এ বিধানসভা নির্বাচন আগে আছে, 26-এর আগে হতে পারে। তো 26-এ ধরো গরমকালে মার্চ নাগাদ ভোট শুরু হবে, তো মানে 26-এর মার্চ মাসে ভোটটা করা যেত, মাফ করবে, ব্রিগেডটা করা যেত। তো সেটা হচ্ছে গিয়ে কবে? 25-এর, তার এক বছর আগে। তার কারণ একটাই, যে ছাত্র সংগঠন বা যুব সংগঠনকে মজবুত করার জন্য মীনাক্ষী, শতরূপ, সৃজন এরা তো উঠে এসছে, একটা জায়গা দেওয়ার চেষ্টা করছে, লড়ছে। কিন্তু শ্রমিকদের জন্য কারা কাজ করবে? শ্রমিককে তো তুলতে হবে। তো শ্রমিকদেরকে আরও একবার চাঙ্গা করতে, উদ্বুদ্ধ করতে আমার মনে হয় সিপিআইএম ঘুরে দাঁড়ানোর জন্য তাদেরকে নিয়ে আসছে ফোরফ্রন্টে। এবং এই কারণে সিআইটিইউ, এআইকেএস, মানে সব ভারতবর্ষের অন্যতম বড় শ্রমিক সংগঠন কিন্তু সিআইটিইউ আজও, যাদের শ্রমিক সংখ্যা প্রায় ভারতে আমি যতদূর জানি 4 নম্বরে তারা। তো সেরকম জায়গা, সেই সিআইটিইউর একটা বিরাট সংখ্যক শ্রমিক আছে তাদের সাথে। ভারতবর্ষে এমন স্টেট আছে যেখানে সিপিআইএমের একটা বিধানসভা নেই, সেখানে তাদের সিআইটিইউ বিরাট সংগঠন। তো সেই সংগঠনকে কাজে লাগিয়ে এবং এআইকেএস মানে কৃষকদেরকে কাজে লাগিয়ে একটা ব্রিগেড হবে। যদি হয় তো এটা সিপিআইএমের ভোটে ঘুরে দাঁড়ানোর জন্য একটা নতুন ম্যাজিক হতে পারে। কারণ গরিব মানুষকে যদি মঞ্চে নিয়ে আসা যায়, গরিব মানুষকে যদি লাখ টাকার নিউজ চ্যানেলের প্রাইম টাইমে বলতে বলা হয়, এবং তারা যদি সিপিআইএমের প্রতিনিধি হিসাবে একজন কৃষক লুঙ্গি আর গামছা পরে একটা দামি সংবাদ মাধ্যমের সামনে গিয়ে কথা বলে, কোনো প্রাইম টাইম ডিবেটে অংশ নিয়ে সরাসরি আঙুল তুলে পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে পারে, যদিও আমি জানি না পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রীকে, বেশিরভাগ লোকই আমার ধারণা জানে না, তো বা দেশের কৃষিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে পারে, সেইটা অনেক বেশি প্রাণবন্ত হয়। একজন কৃষকের কথা যদি সিপিআইএমের কোনো মুখপাত্র নিউজ চ্যানেলে গিয়ে বলে, তার থেকে অনেক বেশি প্রাণবন্ত হয় তার আধা বাংলা, আধা হিন্দি বা একটু শহুরে ভাষার বাইরে গিয়ে লালমাটির ভাষায় যদি কেউ কৃষক নিজের কথা বলতে পারে, তো যদি বলে যে আমরা কেন বাঁকুড়া, পুরুলিয়ায়, যেখানে এক ফসলি জমিতে মাত্র বছরে একবার চাষ হয়, কেন পশ্চিমবঙ্গের সরকার একটা নদী থেকে খাল বের করে আমাদের দিতে পারে না, আমরা 2বার ধান চাষ করতে পারি, তাহলে আমরা একটু ভালো থাকতে পারি, ভালো খেতে পারি, সেই কথাটা যদি কমিউনিস্ট পার্টি একজন কৃষককে ব্রিগেডে নিয়ে এসে তারপর তাকে নিউজ চ্যানেলে পৌঁছে দিতে পারে, মানুষের কাছে পৌঁছে দিতে পারে, নেতা তৈরি করতে পারে, তাহলে কমিউনিস্ট পার্টির ঘুরে দাঁড়ানো অনেক বেশি সহজ। কারণ ওটাই তাদের মূল আইডিওলজি। এবার একটা কথা বলে রাখি, আমি জাস্ট একটু ডেটা দেখছিলাম যে পশ্চিমবঙ্গে যে বিরাট অংশের কৃষক আছে, তাদের প্রায় 50% বেশি অংশ তাদের নিজের কোনো জমি নেই, তারা ক্ষেত মজুর। এই ভাগচাষী ক্ষেত মজুরকে নিয়ে কে কথা বলবে? যারা আনঅর্গানাইজড, যারা বছরের শীতে ফুলকপি বোনার আগে ফুলকপি বসায়, যারা বর্ষাকালে ধান বোনার আগে ধানটা পুঁতে দিয়ে চলে যায়, সারা বছর অন্যান্য কাজ থাকে না, আবার একটু অফ টাইম একটু মাছ ধরে নেয়, একটু কলকাতায় এসে দুটো জিনিস বিক্রি করে কালী পুজোর আগে, দুর্গা পুজোর আগে, আবার
সে সারা বছর বিভিন্ন কাজ করে। আনঅর্গানাইজ সেক্টরে পশ্চিমবঙ্গের বিরাট অংশের মানুষ কাজ করে। তাদের একটা অংশ হচ্ছে ক্ষেত মজুর। এই ক্ষেত মজুরকে যদি কেউ ব্রিগেডে ডেকে আনতে পারে এবং ক্ষেতমজুর যদি বলে যে না, সরকারের উচিত আমাকে একটা বাধা ধরা রোজগারের ব্যবস্থা করে দেওয়া, বা এমন একটা কিছু করা যে কারণে আমি আমার সারা বছরে একটা বেসিক রোজগার অন্তত মাস গেলে 15,000 টাকা আমার রোজগার হয়, সেই ব্যবস্থা সরকারকে করে দিতে হবে। তাহলে এবং সেই কাজটা কমিউনিস্ট পার্টির মাধ্যমে যদি তারা করতে পারে, বা কমিউনিস্ট পার্টি যদি বোঝাতে পারে মানুষকে, কমিউনিস্ট পার্টির মাধ্যমে যদি তাদের বার্তাটা অন্তত রাখতে পারে, তাদের তাহলে পার্টির ঘুরে দাঁড়ানো অনেক বেশি সহজ। এই যে এতদিন ধরে লড়ছে সিপিআইএম, লাস্ট 12-13 বছর ধরে, যে আসছে না, ক্ষমতা আসছে না, একটাও সিট নেই, ওই নেই, প্রচুর সংবাদ মাধ্যমে এটা নিয়ে আলোচনা বিশ্লেষণের শেষ নেই। পশ্চিমবঙ্গের বিরাট অংশের মানুষ এখনো মগজে তারা বামপন্থী। হ্যাঁ, এই পশ্চিমবঙ্গের বিরাট অংশের মানুষ মগজে তারা বামপন্থী, তারা তৃণমূলকে ভোট দেয়। একটা অংশের মানুষ বিশ্বাস করে যে সিপিআইএম ভালো, ঠিক আছে, কিন্তু ভোট দিয়ে কিছু হবে না, ভোটে যেতে যাবে না। এই মানুষগুলোর মধ্যে যদি এটা ঢুকিয়ে দেওয়া যায়, যে বা কমিউনিস্ট পার্টি যদি পারে কৃষক শ্রমিকের মাধ্যমে, তাহলে তো একটা অন্য কিছু হতো। যেটা বলছিলে যে শিলাজিৎ গান লিখেছিল, কোথাও গিয়ে কি সেই ঘুমটা থেকে উঠতে পেরেছে নেতৃত্বরা? সেইটা তো ভোটের ফলে বোঝা যাবে নেতৃত্বরা ঘুম থেকে উঠেছে কিনা। মাঝে মাঝে ঘুম থেকে ওঠে, ডেফিনেটলি তারা চেষ্টা তো করে। কিছু নেতা তো অবশ্যই উঠেছে। একটা মীনাক্ষী মুখোপাধ্যায় যখন 49 দিন পশ্চিমবঙ্গের পাড়ায় পাড়ায় হেঁটে বেড়ায়, গলি মফস্বলে গিয়ে মানুষের কথা শোনে ইনসাফ যাত্রার নামে, তো ঘুম না ভাঙলে তো একটা মীনাক্ষী এরকম একটা কিছু করতে পারে না। আবার এটাও ঠিক, অনেক নেতা হয়তো প্রচারে, একটা মীনাক্ষী মুখোপাধ্যায় তো আছে, বা অনেকেই চেষ্টা তো করছে। আবার এটাও ঠিক, একটা বিরাট অংশের মানুষ সিপিআইএমে বসে আছে, তারাও ঠিক আছে, দেখবো করে দিন কাটিয়ে দিচ্ছে। তারা আদেও জিততে চায় কি চায় না, তার একটা বড় প্রশ্ন। তারা মনে করে আন্দোলন করে যাব সারা জীবন, ভোটে জেতা কি শেষ কথা নাকি, এরকম অনেক থিওরি আছে। কিন্তু রাজনৈতিকভাবে যদি উঠে দাঁড়ানোর যদি ঘুম ভাঙাকে তুমি বলো, তাহলে তো কিছু লোক অবশ্যই ঘুম ভেঙেছে। আবার একটা অংশ, এবার যেরকমভাবে হয় আর কি, যে সবার তো ঘুম ভাঙে না, বিজেপিরও ঘুম ভাঙেনি। শুভেন্দু অধিকারী যতটা চেষ্টা করছে, বিজেপির অন্যান্য নেতা নেতৃত্ব চেষ্টা করছে। শুভেন্দু অধিকারী বছরে যে কটা মিছিল করে, দিলীপ ঘোষ ততগুলো মিছিল করে, তো ওই আর কি, যে সব দলেই এরকম আছে। পশ্চিমবঙ্গে ক্ষমতায় যে দল আছে তারা সবসময় জেগে থাকে আসলে, বাকিরা তার জন্য ঘুমিয়ে পড়ে বোধ হয়। এতটা অ্যাক্টিভ শাসক দল, এতটা অ্যাক্টিভ। পাড়ায় একটা রক্তদান শিবির, কখনো মিউজিক্যাল চেয়ারের প্রতিযোগিতা, কোথায় কালী পুজো, মানে একটা গরুর যদি যমজ গরুর জন্ম হয়, তার একটা গরু পুজো, মানে এত রকম ইভেন্ট। শাসক দল সবসময় এত খবরে আছে, খবরে না থাকলেও নিজেদের মধ্যে ঝামেলা করে নিচ্ছে। অভিষেক মমতা ঝামেলা করছে, কুণাল ঘোষের সাথে ববি হাকিমের ঝামেলা হয়ে যাচ্ছে, হুমায়ুন কবিরের সাথে আরাবুল শওকত ঝামেলা হয়ে গেল, মারামারি করলো, খবরে তো থাকলো। তারপরে আবার দুদিন বাদে মমতা বন্দ্যোপাধ্যায় ডান দিকে আরাবুল, বাদিকে শওকত মোল্লাকে পাশে বসিয়ে মিলিয়ে টিলিয়ে দিয়ে আসবে ভাঙড়ে, আবার একসাথে মিছিল করবে। যতই ঝামেলা থাক, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বলছি পশ্চিমবঙ্গের শাসক দল এতটা জেগে আছে এবং জাগিয়ে রাখছে মানুষকে, মাইক্রোফোন বেঁধে মিছিল করে বিভিন্ন এত রকম ইভেন্ট নিয়ে আসছে। যে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দেখলাম কোথাও কি তুমি বলছো যে তৃণমূল অনেক বেশি অ্যাক্টিভ মিটিং মিছিলে বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করতে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 2রা জানুয়ারি প্রশাসনিক বৈঠক যখন করলেন নবান্নে, তিনি স্পষ্ট বললেন যে অর্থ দপ্তর নাকি আলিমুদ্দিন স্ট্রেট হয়ে যাচ্ছে, সেখানে শুধু বামপন্থী আলোচনা, মিটিং মিছিল নিয়ে আলোচনা। কোথাও কিন্তু আমার মনে হয় এটা তো মানে একটা ইঙ্গিত দিতে চাইলেন যে বামপন্থীরা বোধহয় মিটিং মিছিল নিয়েই বেশি ব্যস্ত থাকে। হ্যাঁ, বামপন্থীরা মিছিল করেছেই। বামপন্থীরা মিটিং মিছিলের রেওয়াজটা দেখো পশ্চিমবঙ্গে বামপন্থীদের। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বেসিক সমস্যা হচ্ছে, বা তৃণমূলের বড় সমস্যাটা হচ্ছে, পশ্চিমবঙ্গের বেশিরভাগ সরকারি অফিসে বেশিরভাগ লোকই বামপন্থী। তুমি যদি প্রথম দিকে ট্রেন্ড দেখো, 2011, 2016 এবং ওই সময় পৌরসভা, বিধানসভা, লোকসভা, প্রত্যেকটা ক্ষেত্রেই ভোটে যে ব্যালট বাক্স খোলা হতো তার বেশিরভাগই সিপিএম জিততো। ব্যালট বাক্সে ভোট দেয় কারা? সরকারি অফিসাররা, সরকারি চাকুরি করে যারা। তার মানে এই যে বিরাট অংশের সরকারি চাকুরি পেয়েছে পশ্চিমবঙ্গের মানুষ, এসএসসি থেকে পিএসসি থেকে প্রচুর সেক্টরে সরকারি চাকরি যারা পেয়েছে তারা বেশিরভাগই বামপন্থী। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে কিছু অংশকে সিপিআইএম তাদের দলীয় রাজনৈতিক কারণে ঢোকানোর চেষ্টা করেছে, আবার একটা শ্রেণীর অংশ, বিরাট অংশের মানুষ চাকরিটা সত্যি সত্যি পেয়েছে, তারা বেশিরভাগই সিপিআইএম। তো পাওয়ার কারণে তাদের তো সবার রিটায়ারমেন্ট হয়নি। তো সরকারি অফিসে যাদেরকে নিয়ে নচিকেতার গান হয়েছিল, 12টায় অফিস যাই 2টোয় টিফিন,
তো এই 12টায় অফিস যায়, 2টোই টিফিন, একটা সরকারের একটা বিরাট অংশের মানুষ এখনও আছে। এবং তারা না অদ্ভুতভাবে সিপিআইএম বা বামপন্থী হয়তো, আমি জানি না, এবং তারা বেশি খুব অসুবিধার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আচ্ছা, আলোচনা করতে থাকলে মানে কথা বাড়তেই থাকবে, আমি আর বেশি আলোচনা বেরোবো না, এবারে টু দ্য পয়েন্ট আসি। একদমই ব্রিগেড নিয়েই এখন আলোচনা হচ্ছে সর্বস্তরে, যে ব্রিগেড হবে সেটা, সেই ব্রিগেডকে কেন্দ্র করে কতটা ভোট বাক্সে ভোট টানতে পারবে সিপিআইএম, সেই দিকেই এখন দেখার সবার নজর। তো সেই দিকে নজর থাকবে, আপনাদেরও চোখ থাকুক। হাওয়ার পর্দায় থিঙ্ক অল্টারনেটিভ, সার্চ হাও।